অর্জুন বর্মা সভাগৃহ হইতে বাহির হইয়া অতিথি ভবনে ফিরিয়া আসিল। রাজার প্রসন্নতা লাভ করিয়া তাহার হৃদয় আনন্দে পূর্ণ। সে নিজ কক্ষে ফিরিয়া আবার শয্যায় শয়ন করিল। রাজদত্ত পানটি মুখে মিলাইয়া গিয়াছে, কেবল একটি অপূর্ব স্বাদ মুখে রহিয়া গিয়াছে। মন নিরুদ্বেগ। রাজা তাহাকে সৈন্যদলে গ্রহণ করিবেন, বিদেশে তাহার গ্রাসাচ্ছাদনের চিন্তা থাকিবে না। শুইয়া শুইয়া অর্জুনের দেহ মন মধুর জরিমায় আচ্ছন্ন হইয়া পড়িল। 2 দণ্ড পরে তন্দ্রা জরিমা কাটিলে সে শয্যায় উঠিয়া বসিয়া আলস্য ত্যাগ করিল। দেখিল পরিচারক কখন তার শয্যা পাশে এক প্রস্থ নূতন বস্ত্র ও উত্তরীয় রাখিয়া গিয়াছে। এদিকে দিনের তাপও অনেকটা কমিয়াছে। অপরাহ্ন সমাগত। অর্জুন নববস্ত্র পরিধান করিয়া রাজার উপহার স্বর্ণমুদ্রাটি উত্তরীয় প্রান্তে বাঁধিয়া উত্তরীয় স্কন্ধে নগর পরিভ্রমণে বাহির হইল। রাজপুরভূমির উত্তর অংশে রাজকীয় টঙ্কশালার পাশ দিয়া পান সুপারি রাস্তা আরম্ভ হইয়া সিধা পূর্ব দিকে গিয়াছে। এই পথ প্রস্থে 40 হস্ত, দৈর্ঘ্যে 12 হস্ত। ইহাই বিজয়নগরের সর্বশ্রেষ্ঠ রাজপথ। পান সুপারি রাস্তা নাম হইলেও পান সুপারির দোকান এখানে অল্পই আছে। এই রাস্তার 2 পাশ জুড়িয়া আছে সোনা রূপা হীরা জহরতের দোকান। প্রধান রাজপুরুষদের অট্টালিকা, নগরবিলাসিনীদের রঙ্গভবন। ছোটোখাটোর মধ্যে আছে মিঠাই অঙ্গদি, ফুলের দোকান, শরবতের দোকান। সায়ংকালে পান সুপারি রাস্তায় উচ্চকোটির নাগরিক নাগরিকার সমাগম হইয়াছে। যানবাহন বেশি নাই, পদচারী অধিক। সকলের পরিধানে বিচিত্র সুন্দর বস্ত্র ও অলঙ্কার। তাহাদের তরা নাই, সকলে মন্থর চরণে চলিয়াছে। কেহ পানের দোকানে পান কিনিয়া খাইতেছে, কেহ পানশালায় শীতল শরবত পান করিতেছে। মেয়েরা ফুল কিনিয়া কণ্ঠে করবিতে পড়িতেছে। বিলাসিনীদের গৃহের সম্মুখে যুবকদের যাতায়াত একটু বেশি। বিলাসিনীরা গৃহ সম্মুখে উচ্চ চত্বরের ওপর কাষ্টাসনে বসিয়াছে। তাহাদের দেহের উচ্ছ্বলিত যৌবন সূক্ষ্ম আচ্ছাব মল্লবস্ত্রে ঈষদাবৃত। কাহারও করবিতে দাসী চাপা ফুলের মালা জড়াইয়া দিতেছে। কেহ তাম্বুল রাগে অধর রঞ্জিত করিয়া পরিচারিকাদের সঙ্গে রঙ্গরসিকতা করিতেছে। তাহাদের বিদ্যুৎ বিলাসের ন্যায় হাস্য কটাক্ষ মুগ্ধ পথিকজনের চক্ষু ধাঁধিয়া দিতেছে। অর্জুন বর্মা অলস পদে চলিয়াছিল। চলিতে চলিতে সে কয়েকটি বিষয় লক্ষ্য করিল। বিজয়নগরের অধিবাসীদের মধ্যে ঘোর কৃষ্ণবর্ণ মানুষ বড় কেহ নাই। সকলেরই গায়ের রং অরুণাভ গৌর হইতে কচি কলাপাতার মতো কোমল হরিৎ পাণ্ডু। মেয়েরা সুগঠনা ও লাবণ্যবতী। এদেশের স্ত্রী পুরুষ কেহই পাদুকা পরিধান করে না। এমনকি রাজা যতক্ষণ রাজপুরীর মধ্যে থাকেন তিনিও পাদুকা ধারণ করেন না। গুলবর্গায় মুসলমানেরা চামড়ার সুর তোলা নাগরা পরে, দেখা দেখি উচ্চ শ্রেণীর হিন্দুরাও নাগরা পরে। এদেশে কেবল তুরানি তীরন্দাজেরা স্থূল বৃষচর্মের ফৌজি জুতা পরে। এখানে মাথার টুপি বা পাগড়ি পরার রেওয়াজ নেই। তুরানিরা ছাড়া সকলেই নগ্নশির। এখানে নারীদের পর্দা বা অবগুণ্ঠন নাই। তাহারা সহজ স্বচ্ছন্দতার সহিত পথে বাহির হয়। তাহাদের চোখের দৃষ্টি নম্র অথচ নিঃসংকোচ। তাহারা পরপুরুষ দেখিয়া ভয় পায় না। অর্জুনের বড় ভালো লাগিল। ফুলের মিশ্র সুগন্ধে আকৃষ্ট হইয়া অর্জুন এক ফুলের দোকানে উপস্থিত হইল। মালিনী একটি গৃহের সম্মুখভাগে প্রশস্ত বাতায়নের ন্যায় স্থানে বসিয়া ফুল বিক্রয় করিতেছে। গ্রীষ্মকালে রকমারি ফুলের অভাব। বিজয়নগর গোলাপ ফুলের জন্য বিখ্যাত। সেই গোলাপ ফুলের মরশুম শেষ হইয়াছে।
তবু 2-4টি রক্তবর্ণ গোলাপ দোকানে আছে, স্তূপীকৃত সোনার বরণ চাঁপা ফুল আছে, আর আছে জাতি যুথি কাঞ্চন অশোক। বাতায়নে তরুণ হইতে সারি সারি নবমল্লিকার মালা ঝুলিতেছে। মালিনী বসিয়া মাল্য রচনা করিতেছিল। অর্জুন বাতায়নের সামনে গিয়া দাঁড়াইতেই মালিনী চোখ তুলিয়া চাহিল। অর্জুন বলিল, মালা চাই। মালিনী একটু প্রগল্ভা, মুচকি হাসিয়া বলিল, কার জন্য মালা চাই? নিজের জন্যে না নাগরীর জন্যে? অর্জুনও হাসিল, বলিল, আমি বিদেশি, নাগরী কোথায় পাবো? নিজের জন্য মালা। মালিনী ঘাড় কাত করিয়া অর্জুনকে দেখিল। বিজয়নগরে নাগরীর অভাব নেই, তোমার কোমরে টঙ্কা আছে তো? উত্তরীয়ের খুঁট হইতে সোনার টঙ্কা খুলিয়া অর্জুন দেখাইল, এই আছে। দেখিয়া মালিনীর চক্ষু বিস্ফারিত হইল। সে বলিল, তবে আর তোমার ভাবনা কি? ও দিয়ে সব কিনতে পারো, কি চাই বলো? অর্জুন বলিল, আপাতত একটা মালা হলেই চলবে। মালিনী তখন দোদুল্যমান মাল্যশ্রেণী হইতে একটি মালা লইয়া অর্জুনকে দেখাইল। যুথি ও অশোক ফুলে গ্রথিত মালা। মালিনী বলিল, এটা হলে চলবে? এর মূল্য 3 দ্রম্ভ। এর যে ভালো মালা আমার দোকানে নেই। অর্জুন বলিল, ওতেই হবে। মালিনী দীর্ঘ মালাটির 2 প্রান্ত হাতে ধরিয়া বলিল, এসো, গলায় পরিয়ে দিই। অর্জুন মালিনীর কাছে গিয়া গলা বাড়াইয়া দাঁড়াইল। মালিনী মালা গোল করিয়া তাহার গ্রীবার পিছনে বাঁধিয়া দিল। তারপর পিছনে সরিয়া গিয়া অর্জুনকে পরিদর্শনপূর্বক বলিল, বেশ দেখাচ্ছে। অপরিচিতা যুবতীর সহিত এরূপ লঘু হাস্যালাপ অর্জুনের জীবনেই প্রথম। সে হাস্যমুখে মালিনীকে স্বর্ণমুদ্রা দিল। মালিনী তাহার আসনের তলদেশ হইতে 1 মুঠি রূপা ও তামার মুদ্রা লইয়া হিসাব করিয়া অর্জুনকে ফেরত দিল। বলিল, গুনে নাও। অর্জুন মাথা নাড়িল। এদেশের মুদ্রামান সম্বন্ধে তাহার কোনোই ধারণা নাই। সে ক্ষুদ্র মুদ্রাগুলি চাদরের খুঁটে বাঁধিল। মালিনী মিষ্ট হাসিয়া বলিল, এবার এসো। অর্জুন পিছু ফিরিতেই একটি লোকের সঙ্গে তাহার মুখোমুখি হইয়া গেল। শীর্ণ আকৃতি, বৈশিষ্ট্যহীন মুখ, বোধহয় ফুল কিনিতে আসিয়াছে। অর্জুন তাহাকে পাশ কাটাইয়া রাস্তায় উপনীত হইল এবং পূর্বমুখে চলিতে লাগিল। কিছু দূর অগ্রসর হইয়া অর্জুন দেখিল রাস্তার ধারে একদল লোক জমা হইয়াছে। তাহাদের মাঝখানে কিরাতবেশী একজন লোক। কিরাতের মাথায় কড়ির টুপি, বাঁ হাতের মণিবন্ধে একটি উগ্র মূর্তি বাজ পাখি বসিয়া আছে। ডান হাতে খাঁচার মধ্যে একটি ধূম্রবর্ণ পারাবত। লোকটি সুর করিয়া বলিতেছে, আমার বাজ পাখি আমার পায়রাকে খুব ভালোবাসে। পায়রা বাজ পাখির বউ, কিন্তু বউয়ের স্বভাব ভালো নয়। সে মাঝে মাঝে ঘর ছেড়ে পালিয়ে যায়। বাজ পাখি তখন বউকে খুঁজতে বেরোয়। দেখবে, দেখো দেখো মজার খেলা দেখো। ইতিমধ্যে আরও 2-4 জন দর্শক আসিয়া জুটিল। কিরাত খাঁচা খুলিয়া পারাবতকে উড়াইয়া দিল। পারাবত ফটফট শব্দে আকাশে উঠিয়া পশ্চিম দিকে উড়িয়া যাইতে লাগিল। তখন কিরাত বাজ পাখির পায়ের শিকল খুলিয়া তাহাকেও ছাড়িয়া দিল। বাজ পাখি আতশবাজির ন্যায় সিধা শূন্যে উঠিয়া গেল। রক্তচক্ষু ঘুরাইয়া দূরে পলায়মান পারাবতকে দেখিল। তারপর ঝটিকার বেগে তাহার অনুসরণ করিল। দর্শকেরা ঘাড় তুলিয়া এই আকাশ যুদ্ধ দেখিতে লাগিল। পারাবত পলাইতেছে, কিন্তু বাজ পাখির গতিবেগ তাহার চতুর্গুণ। অচিরাৎ বাজ পাখি পারাবতের নিকট উপস্থিত হইল। পারাবত আঁকিয়া বাঁকিয়া নানাভাবে উড়িয়া পালাইবার চেষ্টা করিল, কিন্তু পারিল না। বাজ পাখি তাহার ওপর দিয়া উড়িতে উড়িতে 2 পা বাড়াইয়া তাহাকে নখে চাপিয়া ধরিল। তারপর অপেক্ষাকৃত মন্থর গতিতে নির্জীব পারাবতকে কিরাতের কাছে ফিরাইয়া আনিল। কিরাত উত্তেজিত কণ্ঠে বলিতে লাগিল, দেখলে দেখলে, আমার বাজ পাখির নষ্ট দুষ্ট বউকে কত ভালোবাসে, দেখো, বউয়ের গায়ে নখের আঁচড় পর্যন্ত লাগেনি। সকলে হাসিয়া উঠিল। অর্জুন খেলা দেখিয়া প্রীত হইয়াছিল। সে কিরাতের সামনে একটি তাম্র মুদ্রা ফেলিয়া দিয়া পিছন ফিরিল।
এই সময় সেই শীর্ণ লোকটার সঙ্গে তাহার আবার মুখোমুখি হইয়া গেল। লোকটা অলক্ষিতে তাহার পশ্চাতে আসিয়া দাঁড়াইয়াছে। অর্জুন মনে মনে একটু বিস্মিত হইল। ফুলের দোকানে তাহার সহিত দেখা হইয়াছিল, আবার এখানে দেখা। লোকটা কি তাহার মতোই নিরুদ্দেশ ঘুরিয়া বেড়াইতেছে? অর্জুন আবার পূর্ব দিকে চলিল। তাহার ইচ্ছা কিল্লাঘাটে গিয়া দেখিয়া আসে বলরাম কর্মকার ভাঙা বহিত্র লইয়া কি করিতেছে। কিন্তু এদিকে দিন শেষ হইয়া আসিতেছে, কিল্লাঘাট পৌঁছিতেই রাত্রি হইয়া যাইবে। তখন আর ফিরিবার উপায় থাকিবে না। আহা, যদি লাঠি দুটি থাকিত! যা হোক, কাল প্রভাতেই সে বলরামকে দেখিতে যাইবে। ক্রমে অর্জুন পানসুপারি রাস্তার পূর্ব সীমানায় আসিয়া পৌঁছিল। এখান হইতে সাধারণ লোকালয়ের আরম্ভ। গৃহগুলি উত্তম বটে, কিন্তু পানসুপারি রাস্তার মতো নয়, পথও অপেক্ষাকৃত অপ্রসর। দক্ষিণ দিক হইতে অন্য একটি পথ আসিয়া এইখানে তেমাথা রচনা করিয়াছে, তারপর কিল্লাঘাটের দিকে চলিয়া গিয়াছে। অর্জুন এই পথে কিছু দূর অগ্রসর হইল, কিন্তু সন্ধ্যা ঘনীভূত হইতেছে। সে আর বেশি দূর না গিয়া সেখান হইতে ফিরিল। অন্ধকার হইবার পূর্বেই অতিথি ভবনে ফিরিতে হইবে। এইখানে তৃতীয়বার সেই শীর্ণ লোকটির সঙ্গে তাহার দেখা হইল। লোকটি অর্জুনের পশ্চাতে কিয়ৎ দূরে আসিতেছিল। অর্জুন ফিরিতেই সেও ফিরিয়া আগে আগে চলিতে আরম্ভ করিল। অর্জুন আশ্চর্য হইয়া ভাবিল, কি ব্যাপার, এই লোকটিকেই বারবার দেখিতেছি কেন? তবে কি লোকটি আমার পিছনে লাগিয়াছে? কিন্তু কেন? তেমাথার কাছাকাছি ফিরিয়া আসিয়া অর্জুন দেখিল ইতিমধ্যে এখানে প্রকাণ্ড একটা হাতিকে ঘিরিয়া ভিড় জমিয়াছে। হাতির কাঁধে মাহুত বসিয়া আছে। লোকটি ভিড়ের মধ্যে মিশিয়া গেল। অর্জুনও জনতার কিনারায় উপস্থিত হইয়াছে। এমন সময় ভিতর হইতে চড়চড় শব্দে কাড়া বাজিয়া উঠিল। তারপর পুরুষ কণ্ঠস্বর শোনা গেল, বিজয়নগরে শত্রুর গুপ্তচর ধরা পড়েছে। রাজা দেশে তার প্রাণদণ্ড হবে। বিজয়নগরে শত্রুর গুপ্তচরের কি দুর্দশা হয় তোমরা প্রত্যক্ষ করো। অর্জুন গলা বাড়াইয়া দেখিল, চক্রবুহের মাঝখানে হাত পা বাঁধা একটা মানুষ চিত হইয়া পড়িয়া গোঁ গোঁ শব্দ করিতেছে। বাদ্যকর ঘোষক হাতির মাহুতকে ইশারা করিল। মাহুত হাতি চালাইল। হাতি আসিয়া ভূপতিত লোকটার বুকে পা চাপাইয়া দিল। অর্জুন আর সেখানে দাঁড়াইল না, দ্রুত পদে স্থান ত্যাগ করিল। এইরূপ দৃশ্য গুলবর্গায় সে অনেক দেখিয়াছে। বিজয়নগর ও বহমনি রাজ্যের মধ্যে বর্তমানে শান্তি চলিতেছে বটে, কিন্তু উভয় পক্ষই শত্রু সম্বন্ধে সংবাদ সংগ্রহে তৎপর। গুপ্তচর যখন ধরা পড়ে তখন এই বিকট শাস্তি তার প্রাপ্য। রাজপুরীর কাছাকাছি আসিয়া অর্জুনের একটু পিপাসা অনুভব করিল। পাশেই একটি পানশালা। সে সত্রের সম্মুখে উপস্থিত হইয়া পালিকাকে বলিল, শীতল তাক দাও, খার তক্র। সত্রপালিকাটি যুবতী। এখানে পানির দোকানে, ফুলের দোকানে, পানশালা ইত্যাদি ছোট ছোট দোকানে যুবতীরাই বেশাতি করে। এই যুবতীটি অর্জুনকে খুব ভালো করিয়া দেখিল। তারপর মৃৎপাত্রে লবণাক্ত কপিত্থ সুরভিত তক্র পান করিতে দিল। তক্র পান করিয়া অর্জুনের শরীর ও মন দুই স্নিগ্ধ হইল। সে নিঃশেষিত মৃৎপাত্র ফেলিয়া দিয়া যুবতীকে জিজ্ঞাসা করিল, মূল্য কত? যুবতী অর্জুনকে লক্ষ্য করিতেছিল। বোধ হয় তাহার বেশপাশে কিছু বিশেষত্ব দেখিয়া থাকিবে। সে বলিল, তুমি বিদেশী, আজ কি তুমি কলিঙ্গ রাজকন্যাদের সঙ্গে এসেছ? অর্জুন বলিল, হ্যাঁ। যুবতী মাথা নাড়িয়া বলিল, তাহলে দাম নেব না, তুমি আজ আমাদের অতিথি। অর্জুন কিছুক্ষণ চাহিয়া রহিল, তারপর স্মিত মুখে ধন্য বলিয়া বাহির হইল। আকাশে রাত্রির পক্ষচ্ছায়া পড়িয়াছে। পথের দুই পাশে ভবনগুলিতে সন্ধ্যাদীপ জ্বলিতে আরম্ভ করিয়াছে। চলিতে চলিতে অর্জুন চক্ষু তুলিয়া দেখিল, দূরে পশ্চিম দিকে হেমকূট পর্বতের মাথায় অগ্নিস্তম্ভ জ্বলিয়া উঠিল। আরও কিছু দূর গিয়া সে সহসা দাঁড়াইয়া পড়িল।
তাহার দেহ রোমাঞ্চিত হইয়া উঠিল। এমন অনুভূতি সে পূর্বে কখনো পায় নাই। তাহার মনে হইল এতদিনে সে নিজের দেশ খুঁজিয়া পাইয়াছে। এই বিজয়নগরী তাহার স্বদেশ, তাহার স্বর্গাদপি গরীয়সী মাতৃভূমি। অগ্নিশীর্ষ হেমকূটের পানে চাহিয়া সে চক্ষু বাষ্পাকুল হইয়া উঠিল। অর্জুন জানিত না যে মাতৃভূমি বলিয়া কোনো বিশেষ ভূখণ্ড নাই। মানুষের সহজাত সংস্কৃতির কেন্দ্র যেখানে, মাতৃভূমিও সেইখানে। রাজপুরীতে বেলা শেষের প্রহর বাজিলে মহারাজা দেবরায় অপরাহ্নিক সভা ভঙ্গ করিয়া গত্রোত্থান করিলেন। সভায় পাত্র অমাত্য সভাসদ ছাড়াও ইরান দেশের রাজদূত আবদর রজ্জাক ছিলেন। আরও কয়েকটি রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন, কিন্তু কাজের কথা কিছুই হইতেছিল না। রাজসভায় কেবল রাজনীতির আলোচনাই হয় না, হাস্য পরিহাস গল্পগুজবও হয়। সকলেই রাজাকে অভিবাদন করিয়া বিদায় লইলেন। দ্বিতলের বিরাম মন্দিরে গিয়া রাজা প্রথমে কেতকী সুরভিত জলে স্নান করিলেন, তারপর আহারে বসিলেন। কিঙ্করীরা কক্ষে অসংখ্য ঘৃতদ্বীপ ও অগুরুবর্তী জ্বালিয়া দিল। 2 হস্ত পরিমাণ চতুষ্কোণ একটি কাষ্ঠ পিঠিকা 3 জন কিঙ্করী ধরাধরি করিয়া মহারাজের পালঙ্কের পাশে রাখিল। অনুচ্চ পিঠিকার ওপর বৃহৎ সুবর্ণ থালি, থালির ওপর অগণিত সোনার পাত্রে বিবিধ প্রকার অন্ন ব্যঞ্জন। মহারাজ আচমন করিয়া আহারে মন দিলেন। পিঙ্গলা ময়ূরপুচ্ছের পাখা দিয়া বাতাস করিতে লাগিল। কুঞ্চকী হেমবেত্র হস্তে দ্বারের কাছে দাঁড়াইয়া পরিদর্শন করিতে লাগিল। আহার করিতে করিতে দেবরায় পিঙ্গলার দিকে চক্ষু তুলিলেন। কলিঙ্গ কুমারীদের খাওয়া হয়েছে? পিঙ্গলা বিজন করিতে করিতে বলিল, না আর্য, তারা অন্য রানীদের মতো মহারাজের আহার শেষ হইলে আহারে বসিবেন। মহারাজ আর কিছু বলিলেন না। আহারান্তে একটি দাসী জলের ভৃঙ্গার হইতে মহারাজের হাতে জল ঢালিয়া দিল। মহারাজ হস্তমুখ প্রক্ষালন করিলেন। অতঃপর কঞ্চুকী ও দাসী কিঙ্করীরা রাজাকে প্রণাম করিয়া প্রস্থান করিল। কেবল পিঙ্গলা রহিল। পিঙ্গলার হাত হইতে পান লইয়া দেবরায় শয্যায় অর্ধশয়ন করিলেন। বলিলেন, পিঙ্গলে, তুমি দেবীদের সংবাদ পাঠিয়ে দাও যে আমার নৈশাহার শেষ হয়েছে। আজ্ঞা মহারাজ। আর দেবী পদ্মালয়াকে জানিয়ে দিও যে আজ রাত্রে আমি তার অতিথি হব। পিঙ্গলা অস্ফুট কণ্ঠে স্বীকৃতি জানাইল। তারপর মহারাজকে পদস্পর্শ প্রণাম করিয়া রাত্রির মতো বিদায় লইল। রাজা কবে কোন রানীর মহলে রাত্রিবাস করিবেন তাহা অতিশয় গোপনীয় কথা, পূর্বাহ্নে কেহ জানিতে পারে না। শেষ মুহূর্তে রাজা অন্তরঙ্গকে জানাইয়া দিতেন। রাজাদের জীবন সর্বদা বিপদসংকুল, বিশেষত রাত্রিকালে গুপ্তঘাতকের আশঙ্কা অধিক। তাই রাজা কোথায় রাত্রি যাপন করিবেন তাহা যথাসম্ভব গোপন রাখিতে হয়। রাজার মহল হইতে বাহির হইয়া পিঙ্গলা পাকশালা অতিক্রমপূর্বক কলিঙ্গ কুমারীদের মহলে উপস্থিত হইল। এই মহলে গম্বুজ শীর্ষ বৃহৎ একটি কক্ষ ঘিরিয়া অপেক্ষাকৃত ক্ষুদ্র কয়েকটি প্রকোষ্ঠ। একটি প্রকোষ্ঠে রাজকন্যাদের নৈশাহারের আয়োজন হইয়াছে। কয়েকজন দাসী কাষ্ঠ পিঠিকায় অন্নব্যঞ্জন সাজাইয়া অপেক্ষা করিতেছে। রাজকুমারীরা বড় ঘরে আছেন। পিঙ্গলা সেখানে গিয়া যুক্ত করে বলিল, মহারাজের নৈশাহার সম্পন্ন হয়েছে, এবার আপনারা বসুন। 2 রাজকন্যা ভোজন কক্ষে গমন করিলেন। কাষ্ঠপিঠিকার 2 পাশে রেশমের আসন পাতা। রাজকন্যারা তাহাতে বসিলেন। 4 জন পরিচারিকা তাহাদের পরিচর্যা করিতে লাগিল। পিঙ্গলা কিছুক্ষণ দাঁড়াইয়া দেখিল, তারপর বলিল, অনুমতি করুন, আমি অন্য রানীদের সংবাদ দিতে চাই। সংবাদ না পাওয়া পর্যন্ত তারা আহারে বসবেন না। বিদ্যুন্মালা উদাস মুখে নীরব রহিলেন। মণিকঙ্কনা মৃদু হাসিয়া বলিল, এসো, এই দাসীরা আপনাদের সেবা করবে। কাল প্রাতে আমি আবার আসব। পিঙ্গলা যুক্ত করে
প্রণাম করিয়া চলিয়া গেল। দুই ভগিনী নীরবে আহার করিতে লাগিলেন। বিন্দুমালা নামমাত্র আহার করিলেন। মণিকঙ্কনা প্রত্যেকটি ব্যঞ্জনের স্বাদ লইয়া খাইল। দুইজনের মনের গতি ভিন্নমুখী। বিন্দুমালার মনে সুখ নাই। মহারাজ দেবরায়ের সুন্দর কান্তি এবং সদয় ব্যবহার দেখিয়া তাহার মন আরও বিকল হইয়া গিয়াছে। ভাগ্যবিধাতা যেন এক হাতে সব দিয়া অন্য হাতে সব হরণ করিয়া লইতেছেন। মণিকঙ্কনার মনে কিন্তু বসন্তের বাতাস বহিতেছে। আশঙ্কার ঝড় বাদল অপগত হইয়া হৃদয়াকাশে পূর্ণিমার চাঁদ উঠিয়াছে। দাসীদের সম্মুখে কোনো কথা হইল না। আহার সমাপন করিয়া রাজকন্যারা শয়নকক্ষে গেলেন। কক্ষের দুই পাশে প্রকাণ্ড দুটি পালঙ্কের ওপর শয্যা। শয্যার ওপর জাতি পুষ্প বিকীর্ণ। মৃগমদ গন্ধে কক্ষ আমোদিত। মণিকঙ্কনা দাসীদের বলিল, তোমরা যাও, আর তোমাদের প্রয়োজন হবে না। একটি দাসী বলিল, যে আজ্ঞা রাজকুমারী। দ্বারের বাইরে প্রতিহারিণীরা প্রহরাই রহিল, যদি প্রয়োজন হয় হাততালি দিবেন। দাসীরা প্রস্থান করিলে মণিকঙ্কনা বলিল, মালা, তুই কোন পালঙ্কে শুবি? বিন্দুমালা বলিলেন, দুই পালঙ্কই সমান, যেটাতে হয় শুলেই হয়। আয়, দুজনে এক পালঙ্কে শুই। সেই ভালো, নৌকাতে একলা শোয়ার অভ্যেস ছেড়ে গেছে। দুজনে একসঙ্গে শয়ন করিলেন। মণিকঙ্কনা ভগিনীর পানে চাহিয়া বলিল, তোর কি এখানে কিছুই ভালো লাগছে না? অমন মনমরা হয়ে আছিস কেন? আসল কথা মণিকঙ্কনাকেও বলিবার নয়। বিন্দুমালা বলিলেন, মামা আর মন্দোদরীর কথা মনে হচ্ছে, কি জানি তারা বেঁচে আছে কি না। চিপিটক ও মন্দোদরীর কথা মণিকঙ্কনা ভুলিয়া গিয়াছিল। হঠাৎ স্মরণ করিয়া দিতে সে থতমত খাইয়া চুপ করিল। তারপর ক্ষীণকণ্ঠে বলিল, সত্যি কি আর ডুবে গেছে? হয়তো বেঁচে আছে, কাল খবর পাওয়া যাবে। চিপিটক ও মন্দোদরী বাঁচিয়াছিলেন, কিন্তু রাজভৃত্যেরা অনেক খোঁজাখুঁজি করিয়াও তাহাদের পায় না, পাইবার কথাও নয়। ঝড়ের প্রারম্ভে নৌকা হইতে জলে নিক্ষিপ্ত হইয়া চিপিটক মন্দোদরীর পা চাপিয়া ধরিয়াছিলেন। তারপর ঝড়ের প্রমত্ত আস্ফালনে পৃথিবী লণ্ডভণ্ড হইয়া গেল, কিন্তু চিপিটক মন্দোদরীর পা ছাড়িলেন না। তিনি বুঝিয়াছিলেন মন্দোদরীর চরণ ছাড়া তাহার গতি নাই। মন্দোদরী ডুবিল না। চিপিটকের নাকে মুখে জল ঢুকিলেও তিনি ভাসিয়া রহিলেন। তারপর যুগান্ত কাটিয়া গেল। নিবিড় অন্ধকারে তাহারা কোথায় চলিয়াছিলেন কিছুই জ্ঞান নাই। ক্রমে ঝড়ের গতি কমিতে লাগিল। বৃষ্টি থামিল। মেঘ কাটিয়া গেল। অবশেষে নদীর তরঙ্গভঙ্গ মন্দীভূত হইল। তুঙ্গভদ্রার স্রোত আবার স্বাভাবিক ধারায় বহিতে লাগিল। কিন্তু অন্ধকার দিগন্তব্যাপী চিপিটক মন্দোদরীর চরণ ধারণ করিয়া ভাসিয়া চলিয়াছেন। একটা হাত অবশ হইলে অন্য হাত দিয়া পা ধরিতেছেন। মন্দোদরীর সারা শব্দ নাই, সে কেবল ভাসিয়া যাইতেছে। অনেকক্ষণ কাটিবার পর চিপিটকের একটু সন্দেহ হইল। তিনি জিজ্ঞাসা করিলেন, মন্দোদরী, বেঁচে আছিস তো? মন্দোদরী এক ঢোক জল খাইয়া বলিল, আছি, জয় দারুব্রহ্ম। আর কথা হইল না। কথা কহিবার সামর্থ্য বেশি ছিল না। খড়কুটার মতো তাহারা স্রোতের মুখে নিরুপায় ভাসিয়া চলিলেন। কিন্তু তাহাদের এই ভাসিয়া চলার কাহিনী দীর্ঘ করিয়া লাভ নাই। রাত্রি যখন শেষ হইয়া আসিতেছে তখন মন্দোদরীর দেহ মৃত্তিকা স্পর্শ করিল। সে হোঁচক পাঁচক করিয়া কাদা ঘাটিয়া শুষ্ক ডাঙায় উঠিল। চিপিটক তাহার পিছে পিছে উঠিলেন। চোখে কেহ কিছু দেখিল না। অনুভবে বুঝিল নুড়ি ছড়ানো স্থান। নদীর তীরও হইতে পারে, আবার নদী মধ্যস্থ দ্বীপও হইতে পারে, কিন্তু এসব কথা বিবেচনা করিবার শক্তি তাহাদের ছিল না। মাটি পাইয়াছে, ইহাই তাহাদের পক্ষে যথেষ্ট। তাহারা যেমন ছিল সেই অবস্থায় নুড়ি বিছানো মাটির ওপর শুইয়া অঘরে ঘুমাইয়া পড়িল। প্রথমে ঘুম ভাঙিল মন্দোদরীর। সে চক্ষু মেলিয়া দেখিল প্রভাত হইয়াছে। একদল স্ত্রীলোক তাহাকে ঘিরিয়া দাঁড়াইল, খিলখিল হাসিতেছিল।
মন্দোদরীর সর্বাঙ্গে সোনার গহনা, কিন্তু বস্ত্র নামমাত্র। ভাগ্যে পরিধেয় শাড়িটি কোমরে গ্রন্থি হইয়া বাঁধা ছিল, তাই সেটি অবশিষ্ট আছে। স্তন্যপট্ট উত্তরীয় প্রভৃতি সবই তুঙ্গভদ্রা কাড়িয়া লইয়াছে। শাড়িটিও তাহার দেহে নাই, ছিন্ন পতাকার মতো মাটিতে লুটাইতেছে। মন্দোদরী কোনো মতে লজ্জা নিবারণ করিয়া উঠিয়া বসিল। বিহ্বল নেত্রে স্ত্রীলোকদের পানে চাহিয়া বলিল, তোমরা কে গা? রমণীরা কলকণ্ঠে উত্তর দিল, কিন্তু মন্দোদরী কিছুই বুঝিল না। ইহাদের ভাষা গ্রাম্য। মন্দোদরী এদেশের নাগরিক, ভাষাই বোঝে না, গ্রাম্য ভাষা বুঝিবে কি করিয়া? এদিকে চিপিটক মাতুলের অবস্থাও অনুরূপ। তিনিও প্রায় দিগম্বর, কেবল কোটি সংলগ্ন অন্তর্বাস কৌপিনটুকু আছে। জাগিয়া উঠিয়া দেখিলেন, লাঠি হাতে একদল ষণ্ডা মার্কা পুরুষ তাহাকে ঘিরিয়া দাঁড়াইয়া আছে। তাহার ধারণা জন্মিল তিনি ডুবিয়া মরিয়াছেন, যমদূতেরা তাহাকে লইতে আসিতেছে। তিনি ফুকারিয়া কাঁদিয়া উঠিলেন, আমি কিছুই জানি না রে বাবা। যা হোক, অল্পকাল পরে তিনি নিজেই ভুল বুঝিতে পারিলেন। গ্রামীণ পুরুষদের সঙ্গে কথাবার্তা হইল। মামা দক্ষিণ দেশের মানুষ, ইহাদের ভাষা কোনো ক্রমে বুঝিয়া লইলেন। নদী হইতে অনতি দূরে দক্ষিণে পাহাড় ঘেরা একটিমাত্র গ্রাম আছে। আজ প্রাতে গ্রামের কয়েকটি মেয়ে নদীতে জল ভরিতে আসিয়াছিল। তাহারা দেখিল উপল বিকীর্ণ উপকূলে দুইটি নরনারী মূর্তি পড়িয়া আছে। তাহারা ছুটিয়া গিয়া গ্রামে খবর দিল। তখন গ্রাম হইতে অনেক লোক আসিয়া মূর্তি দুটিকে ঘিরিয়া দাঁড়াইল। তাহাদের বুঝিতে বাকি রহিল না যে গত রাত্রির ঝঞ্ঝাবাতে নদীতে পড়িয়া ইহারা ভাসিয়া আসিতেছে। মামা কাতর স্বরে বলিলেন, এখন কি হবে? গ্রামের পুরুষেরা নিজেদের মধ্যে পরামর্শ করিল। তাহাদের জীবন বহির্জগৎ হইতে প্রায় বিচ্ছিন্ন। নূতন মানুষ তাহারা দেখিতে পায় না, তাই এই দুইজনকে পাইয়া তাহারা পরম হৃষ্ট হইয়াছে। তাহাদের মধ্যে একজন বয়স্ক ব্যক্তি চিপিটককে বলিল, চলো আমাদের গ্রামে থাকিবে। তাহারা মেয়ে পুরুষে দুইজনে ধরাধরি করিয়া গ্রামে লইয়া চলিল। নদীর প্রস্তরময় তট হইতে সংকীর্ণ প্রণালীর মতো পথ গিয়াছে। সেই পথে পাদক্রোশ যাইবার পর গ্রাম। হাজার হাজার বছর পূর্বে এই স্থানে বোধ হয় একটি হ্রদ ছিল। ক্রমে হ্রদ শুকাইয়া পলিমাটির ওপর গাছপালা গজাইয়াছিল। তারপর মানুষ আসিয়া এই পাহাড় ঘেরা স্থানটিকে ঘিরিয়া বসিয়াছে। ফল ফলাইয়াছে, ফসল তুলিয়াছে, গরু ছাগল পুষিয়া শান্তিতে বাস করিতেছে। ইহারা অধিকাংশ কুটিরে বাস করে, কিন্তু এখনও অল্প সংখ্যক লোক স্থানীয় অভ্যাস ছাড়িতে পারে নাই। তাহারা এখনও গুহাবাসী। এই পর্বতচক্রের বাহিরে বিস্তীর্ণ দেশের সহিত তাহাদের সম্পর্ক অতি অল্প। কদাচিৎ নগর হইতে নৌকাযোগে বণিক আসিয়া কাপড় এবং মেয়েদের তামা ও লোহার গহনা বিক্রয় করিয়া যায়। বিনিময়ে নারিকেল, সুপারি, ছাগচর্ম প্রভৃতি লইয়া যায়। দেখা গেল গ্রামের মানুষগুলা অর্ধবন্য হইলেও অতিশয় অতিথিবৎসল। তাহারা অতিথিদের একটি বৃক্ষছায়ায় বসাইয়া দুগ্ধ পিণ্ডক্ষীর খাইতে দিল, পাকা আম ও কদলি দিল। দুই বুভুক্ষু অতিথি পেট ভরিয়া খাইল। আহারের পর গ্রামবাসীরা তাহাদের পান সুপারি খাইতে দিল। ইহারা জোয়ার বাজরির সঙ্গে পান সুপারির চাষও করে। জঙ্গলে খাদির বৃক্ষ আছে। নদীর তীর হইতে শামুক ঝিনুক কুড়াইয়া তাহা পুড়াইয়া ইহারা চুন তৈয়ার করে। পান পাইয়া মন্দোদরী ও চিপিটক আহ্লাদে আটখানা হইলেন। ইতিমধ্যে গ্রামের সমস্ত স্ত্রীলোক আসিয়া মন্দোদরীকে ঘিরিয়া ধরিয়াছিল। মন্দোদরীকে দেখিবার জন্য নয়, তাহার গহনা দেখিবার জন্য। মন্দোদরীর গলায় ছিল সোনার হাঁসুলি, হাতে অঙ্গদ ও কঙ্কন, কোমরে চন্দ্রহার, পায়ের আঙুলে রূপার চুটকি। গ্রামের মেয়েরা আগে কখনো এমন অপরূপ গহনা দেখে নাই। তাহারা কলকণ্ঠে নিজেদের মধ্যে কথা বলিতে বলিতে
মন্দোদরীর গা ঘাবলাইতে লাগিল। ওদিকে চিপিটক পান চিবাইতে চিবাইতে প্রবীণ মণ্ডলকে বলিলেন, তোমাদের আতিথ্যে সন্তুষ্ট হয়েছি, এখন বিজয়নগরে ফিরিবার উপায় কি? মোড়ল মাথা নাড়িয়া বলিল, বিজয়নগরে যাবার রাস্তা নেই, চারিদিকে পাহাড়। সে কি? আমাকে যে বিজয়নগরে ফিরিতেই হইবে? তুমি কি বিজয়নগরের মানুষ? না, আমি কলিঙ্গ রাজ্যের একজন আমত্ত। গুরুতর রাজকার্যে বিজয়নগরে যাচ্ছিলাম। তা নদীপথে বিজয়নগরে যাওয়া তো সম্ভব? সম্ভব, কিন্তু আমাদের নৌকা নেই। চিপিটকের মাথায় আকাশ ভাঙিয়া পড়িল। তবে উপায়? আমরা যাব কি করে? মোড়ল হাসিয়া বলিল, যাবার দরকার কি, আমাদের গ্রামে থাকো। কি সর্বনাশ! এ পাহাড়ের মাঝখানে জঙ্গলিদের মধ্যে সারা জীবন কাটাইতে হইবে। তাহার তীক্ষ্ণ কণ্ঠস্বর উচ্চতর গ্রামে আহরণ করিল। না না, আমরা নগরবাসী, এই জঙ্গলে থাকতে পারবো না। পাহাড়ে জঙ্গলে বাঘ ভালুক আছে, ওরে বাবারে, আমাকে খেয়ে ফেলবে। মোড়ল সান্ত্বনা দিয়া বলিল, কোনো ভয় নেই, বাঘ ভালুক আমাদের গ্রামে আসে না। মাঝে মধ্যে 2-4টে হনুমান আসে, তারা মানুষ খায় না। তোমরা নির্ভয়ে থাকো, আমরা তোমাদের থাকার ভালো ব্যবস্থা করব। তোমরা পরম সুখে থাকবে। চিপিটক বিক্ষুব্ধ স্বরে বলিলেন, কোথায় মনের সুখে থাকব? ওই কুটিরে? মোড়ল মাথা নাড়িয়া বলিল, কুটির একটিও খালি নেই, কিন্তু তোমরা যদি কুটিরে বাস করিতে চাও, আমরা তোমাদের জন্য কুটির তৈরি করে দেব। আপাতত একটি সুন্দর গুহা আছে, তাতেই তোমরা থাকবে। চিপিটকের চক্ষু কপালে উঠিল। শেষে গুহা? এও অদৃষ্টে ছিল। অতি কষ্টে জিহ্বার আড়ষ্ট দূর করিয়া চিপিটক বলিলেন, বণিকেরা আসে বলেছিলে, তারা কি আসবে না? মোড়ল বলিল, তারা 2-4 দিন আগে এসেছিল, আবার 1 বছর পরে আসবে। চিপিটকের বাকরোধ হইয়া গেল। ওদিকে গায়ের মেয়েরা মন্দোদরীর সঙ্গে সদ্ভাব স্থাপন করিয়া ফেলিয়াছিল। ভাষা না বুঝিলেও ভাবের আদান প্রদান চলিতেছিল। এই গ্রামের মেয়েরা কাছা দিয়া কোটি হইতে হাঁটু পর্যন্ত কাপড় পরে, বক্ষ নিরাভরণ। তবু গহনার প্রতি তাহাদের যথেষ্ট আসক্তি আছে। মন্দোদরীর গহনা দেখিয়া তাহারা স্বভাবতই অতিশয় আকৃষ্ট হইয়াছিল। তাহারা মন্দোদরীকে 2 হাতে ধরিয়া টানিয়া তুলিল, বলিল, চলো, মোড়ল বলেছে তোমরা গুহায় থাকবে, তোমাকে গুহায় নিয়ে যায়। কি সুন্দর গুহা, তোমরা দুজনে মনের আনন্দে থাকবে। মোড়ল চিপিটককে বলিল, গুহা দেখবে এসো, এত ভালো গুহা আর এখানে নেই। পুরনো মোড়ল এই গুহায় থাকতো, 93 বছর বয়সে মারা গেছে, তাই গুহাটা খালি রয়েছে। আমি এখন মোড়ল, ভেবেছিলাম আমি গিয়ে থাকব, কিন্তু আমার স্ত্রী পুত্র কন্যা অনেক, ও গুহায় আঁটবে না। তোমরা অতিথি এসেছ, তোমরাই থাকো। সকলে গুহার নিকট উপস্থিত হইল। গ্রামের বাহিরে পর্বতচক্রের এক স্থানে একটি গুহা। গুহার প্রবেশদ্বার অতি ক্ষুদ্র, হামাগুড়ি দিয়া প্রবেশ করিতে হয়। চিপিটকের পক্ষে প্রবেশ করা বিশেষ কষ্টকর নয়, কিন্তু মন্দোদরীকে টানা হ্যাঁচকা করিয়া ঢুকিতে হয়। তবে গুহার অভ্যন্তর বেশ সুপরিসর। মন্দোদরীর গুহায় প্রবেশ করিতে কোনো আপত্তি দেখা গেল না। সে হামা দিয়া গুহায় প্রবেশ করিল। মোড়ল তখন চিপিটককে বলিল, তুমি কিছুক্ষণ গুহায় গিয়ে বিশ্রাম করো, গুহার বুড়ো মোড়লের বিছানা আছে, তাতেই তোমাদের 2 স্বামী স্ত্রী চলে যাবে। এতক্ষণে চিপিটকের হুঁশ হইল। তাহাকে মন্দোদরীর স্বামী মনে করিয়াছে। তিনি ক্রোধে ছিটকাইয়া উঠিয়া প্রতিবাদ করিতে যাইতেছিলেন, হঠাৎ থামিয়া গেলেন। ইহারা বন্য বর্বর লোক। মন্দোদরী তাহার স্ত্রী নয় জানিতে পারিলে কি করিবে কিছুই বলা যায় না। হয়তো আবার টানিয়া লইয়া গিয়া নদীতে ফেলিয়া দিবে। উহাদের ঘাঁটাইয়া কাজ নাই। আত্মগ্লানি গলাধকরণ করিয়া চিপিটক জানুর সাহায্যে গুহায় প্রবেশ করিলেন।
পরদিন প্রভাতে বিজয়নগরের রাজপুরী জাগিয়া উঠিল। রাজা জাগিলেন, রানীরা জাগিলেন, পৌর পরিজন জাগিল, বিন্দুমালা ও মণিকঙ্কনার ঘুম ভাঙিল। সূর্যোদয় হইতে না হইতে পিঙ্গলা সভাগৃহের দ্বিতলে আসিয়া উপস্থিত হইল। সে রাত্রে রাজপুরীতেই কোথাও থাকে, তাহার স্বতন্ত্র গৃহ নাই। শোনা যায় তাহার একটি গুপ্ত নাগর আছে। মাসের মধ্যে 2-3 বার গভীর রাত্রে সে চুপি চুপি নাগরের কাছে যায়। সেখানে রাত কাটাইয়া উষাকালে রাজপুরীতে ফিরিয়া আসে। অন্যথা সে রাজপুরী ছাড়িয়া কোথাও যায় না। রাজপুরীতে তাহার অহরাত্রির কাজ। রাজকুমারীদের কাছে উপস্থিত হইয়া পিঙ্গলা বলিল, রাজগুরু কুর্মদেব সংবাদ পাঠাইয়াছেন, তিনি এখানে আপনাদের আশীর্বাদ জানাতে আসবেন। রাজকুমারীরা প্রস্তুত হইয়া রহিলেন। 2 দণ্ড পরে গুরুদেব আসিলেন। রাজকুমারীরা তাহার চরণে প্রণতা হইলেন। পিঙ্গলা উপস্থিত ছিল, সে বিদ্যুন্মালার পরিচয় দিল। কুর্মদেব ভাবী রাজবধূকে স্বচক্ষে দেখিতে আসিয়াছিলেন, দেখিয়া তৃপ্ত হইলেন। মনে মনে বলিলেন, কন্যা সুলক্ষণা এবং শুদ্ধ চরিত্রা। অন্য কন্যাটিও তাই, 2 জনই বিজয়নগরীর রাজবধূ হইবার যোগ্যা। তিনি বিদ্যুন্মালাকে বলিলেন, কন্যা, শাস্ত্রীয় কারণে বিবাহ 3 মাস স্থগিত থাকিবে। এই 3 মাস তোমাকে একটি ব্রত পালন করিতে হবে। প্রত্যহ প্রভাতে তুমি পম্পাপতির মন্দিরে যাইবে। পম্পাপতির মন্দির বেশি দূরে নয়, তুমি পদব্রজে যাবে। সেখানে পম্পা সরোবরে অবগাহন স্নান করবে। সরোবরের পদ্ম তুলে পম্পাপতির পূজা করবে, তারপর ফিরে আসবে। 3 মাস এইভাবে কাটাবার পর বিবাহ হবে। বিন্দুমালা মনে মনে স্বস্তির নিঃশ্বাস মোচন করিলেন। শিরের সংক্রান্তি আসিয়া পড়িয়াছিল, এখন অন্তত 3 মাসের জন্য পরিত্রাণ। তিনি মস্তক অবনত করিয়া স্বীকৃতি জানাইলেন। পিঙ্গলা বলিল, গুরুদেব, কবে থেকে ব্রত আরম্ভ হবে? কুর্মদেব বলিলেন, আজ থেকে আরম্ভ হোক না, শুভস্য শীঘ্রম। রাজগুরু প্রস্থান করিলে পম্পাপতির মন্দিরে যাইবার জন্য সাজু সাজু পড়িয়া গেল। পিঙ্গলা নিজের সঙ্গে যাইবে না, কিন্তু সে সমস্ত ব্যবস্থা করিল। রাজার কাছে সংবাদ গেল, পম্পাপতির মন্দিরে অগ্রদূত পাঠানো হইল। তারপর পট্টবস্ত্র পরিহিতা 2 রাজকন্যা বাহির হইলেন। সম্মুখে অসি হস্তে 2 জন প্রতিহারিণী, পেছনে আরও 10 জন। পথ আলো করিয়া সুন্দরীর ঝাঁক চলিল। পম্পাপতির মন্দির রাজপুরীর বায়ুকোণে অনুমান পাদক্রোশ দূরে অবস্থিত। মন্দিরের উত্তরে তুঙ্গভদ্রা, দক্ষিণে বামে পম্পা সরোবর ও হেমকূট পর্বত। ত্রেতাযুগে এ পম্পা সরোবরে সীতা স্নান করিয়াছিলেন। রাম লক্ষ্মণ তাহার তীরে পরম ধার্মিক বকপক্ষী দেখিয়া হাস্য পরিহাস করিয়াছিলেন। রাজকন্যারা সভাগৃহ হইতে মাত্র কিয়দ্দূর গিয়াছেন। পথের পাশে অতিথি ভবন। একটি যুবক অতিথি ভবন হইতে বাহির হইয়া সম্মুখে যুবতী প্রবাহ দেখিয়া পথপার্শ্বে থামিয়া গেল। তারপর সে যুবতীদের মধ্যে রাজকন্যাদের দেখিতে পাইল। রাজকন্যারা যুবককে দেখিয়াছিলেন এবং চিনিতে পারিয়াছিলেন, অর্জুন বর্মা। সে সসম্ভ্রমে যুক্তকর হইল। রাজকন্যাদের গতি স্থগিত হইল না, কিন্তু মণিকঙ্কনা চকিত হাস্যে দর্শন প্রান্ত ঈষৎ উন্মোচিত হইল। বিন্দুমালা হাসিলেন না, তার মুখখানি রক্ত সঞ্চারে একটু উত্তপ্ত হইল মাত্র। কেহ জানিল না যে তার হৃৎপিণ্ড ক্ষণিকের জন্য দুরুদুরু করিয়া উঠিয়াছে। অর্জুন দাঁড়াইয়া রহিল। স্নানার্থিনীরা চলিয়া গেলেন। অর্জুন একটু ইতস্তত করিল। এইবার তাহার ইচ্ছা হইল রাজকুমারীর অনুসরণ করে। তিনি প্রতিহারিণী পরিবৃতা হইয়া কোথায় যাইতেছেন দেখিয়া আসে, কিন্তু না, তাহা শোভন হইবে না। সে দৃঢ় পদে অন্য পথে চলিল। আজ সকালে সে বলরামকে দেখিতে যাইবে বলিয়া বাহির হইয়াছিল। পথে নামিয়াই রাজকুমারীর সঙ্গে সাক্ষাৎ। তাহার মন ক্ষণিকের জন্য বিক্ষিপ্ত হইয়াছিল। এখন সে আবার মন সংযত করিয়া কিল্লাঘাটের দিকে অগ্রসর হইল। প্রভাতকালে নগরীর রূপ অন্য প্রকার।
যেন সদ্য ঘুম ভাঙা আলস্য নির্মল রূপ। পান সুপারি রাস্তায় লোক চলাচল বেশি নাই। দোকানপাট ধীর মন্থর চালে খুলিতেছে। কিছু দূর চলিবার পর অর্জুন অকারণেই একবার পিছু ফিরিয়া চাহিল। সেই শীর্ণ লোকটা তাহার পিছনে আসিতেছে। নিজের মুখাবয়ব ঢাকা দিবার জন্যই বোধহয় মাথায় একটি পাগড়ি পরিয়াছে, কিন্তু তাহাতে তাহার স্বরূপ ঢাকা পড়ে নাই। অর্জুনের একটু বিরক্তি বোধ হইল। কি চায় লোকটা? তাহার একটা উদ্দেশ্য আছে সন্দেহ নাই, কিন্তু কি সেই উদ্দেশ্য? একবার অর্জুনের ইচ্ছা হইল ফিরিয়া গিয়া লোকটাকে ধরিয়া জিজ্ঞাসা করে, কি চাও তুমি? কিন্তু তাহাতে শান্তিভঙ্গের সম্ভাবনা আছে। অর্জুন এ দেশে নবাগতা, কাহারও সহিত কলহ করিতে চায় না। সে লোকটাকে মন হইতে ঝাড়িয়া ফেলিয়া অন্য কথা ভাবিতে ভাবিতে পথ চলিতে লাগিল। ভাবনার বিষয়বস্তুর অভাব ছিল না। পিতা সুদূর গুলবর্গায় কি করিতেছেন? সত্যই কি সুলতান তাহাকে ধরিয়া লইয়া গিয়াছে? পিতা কি অনশনে প্রাণত্যাগ করিয়াছেন? এই দেশটা তাহার ভালো লাগিতেছে। এ দেশকে নিজের দেশ ভাবিয়া সে সুখে হইয়াছে। সে কি দেশের সেবা করিতে পারিবে? রাজা কি তাহাকে সৈনিকের কার্য দিবেন? এই সকল চিন্তার ফাঁকে রাজকুমারী বিদ্যুন্মালার স্নিগ্ধ গম্ভীর মুখখানি তাহার মানসপটে ফুটিয়া উঠিতে লাগিল। রাজকুমারীর মনে গর্ব অভিমান নাই। অর্জুনের ন্যায় সামান্য ব্যক্তির জীবন কথা শুনিতেও তাহার আগ্রহ। ঈশ্বর কৃপায় তিনি রাজেন্দ্রাণী হইয়া সুখী থাকুন। অর্জুন যখন কিল্লাঘাটে পৌঁছিল তখন দ্বীপ্রহরের বিলম্ব নাই। ঘাটে 2-3টি গোলাকৃতি খেয়াতরি ছিল। সে একটি ভাড়া লইয়া বানচাল বহিত্রগুলির দিকে চলিল। বহিত্র যেমন ছিল তেমনই দাঁড়াইয়া আছে। প্রথমটির নিকট গিয়া অর্জুন তাহার ভেতরে কোনো সারা শব্দ পাইল না। তখন সে দ্বিতীয়টির নিকটে গেল। এই বহিত্রটির খোলের ভেতর হইতে টুকটাক শব্দ আসিতেছে। সে বহিত্রের গায়ে নৌকা ভিড়াইয়া উচ্চ কণ্ঠে ডাকিল, বলরাম। ঠুকঠাক বন্ধ হইল। মুহূর্ত পরে খোলের ভেতর হইতে বলরাম কর্মকার পাটাতনে উঠিয়া আসিল। অর্জুনকে দেখিয়া একগাল হাসিল। এসো এসো বন্ধু, এসো। রাজভোগ ছেড়ে পালিয়ে গেলে যে? তোমাকে দেখতে এলাম। অর্জুনের বহিত্রের গলুইয়ের ডিঙা বাঁধিয়া পাটাতনে উঠিল। আমার লাঠি দুটো আছে তো? আছে, আমি যত্ন করে রেখেছি। চলো ছায়ায় যাই, এখানে বড় রৌদ্র। দুইজনে চিপিটক মামার রইঘরে গিয়া বসিল। মামার তৈজসপত্র পড়িয়া আছে, কেবল মামা নাই। দুজনে কিছুক্ষণ ঝড়ের সন্ধ্যার সংবাদ বিনিময় করিল। শেষে অর্জুন বলিল, বহিত্র কি বেশি জখম হয়েছে? বলরাম বলিল, জখম বেশি হয়নি, যেটুকু হয়েছে তা সূত্রধরেরা মেরামত করতে পারবে। কিন্তু 3টি বহিত্রই চড়াই আটকে গিয়েছে। যতদিন না বর্ষার নদীর জল বাড়ছে ততদিন ওরা ভাসবে না। তোমার কাজ শেষ হয়েছে? আমার কাজ বেশি ছিল না, গোটা কয়েক লোহার কিলক তৈরি করে দিয়েছি, বাকি কাজ সূত্রধরেরাই করবে। তাহলে তুমি আমার সঙ্গে বিজয়নগরে চলো না? বেশ চলো, কিন্তু এখানে আহার তৈরি, খেয়ে নিয়ে বেরোনো যাবে। রান্না অবশ্য বেশি নয়, ভাত আর মাছের রাই ঝোল। মাছ কোথায় পেলে? তুঙ্গভদ্রে মাছের অভাব, বড়শি দিয়ে ধরেছি। মাছের স্বাদ কিন্তু ভালো নয়, বাংলাদেশের মতো নয়, কাল খেয়েছিলাম। দুইজনে নৌকার খোলের মধ্যে গিয়া আহারে বসিল। খাইতে খাইতে কথা হইতে লাগিল। রাজাকে দেখছ? কেমন রাজা? রাজা আমাকে ডেকেছিলেন, আমি তার সঙ্গে গিয়েছিলাম। রাজার মতন রাজা, আমাকে তার সৈন্যদলে নেবেন বলেছিলেন। অর্জুন রাজদর্শনের আখ্যান বিস্তারিত করিয়া বলিল। শুনিয়া বলরাম বলিল, তাই নাকি? তোমার কপাল ভালো। আমিও রাজার শ্রীচরণ দর্শন করতে চাই, বিশেষ প্রয়োজন আছে। তুমি ভাই একটু চেষ্টা করো। নিশ্চয় করব,
আমার যথাসাধ্য করব। আহারান্তে কিছুক্ষণ বিশ্রাম করিয়া দুই বন্ধু গত্রোদ্যান করিল। বলরাম একটি পাটের থলিতে কিছু লোহা লক্কর লইয়া থলি কাঁধে ফেলিল। অর্জুন নিজের লাঠি দুটি হাতে লইল। গোল নৌকায় চড়িয়া তাহারা ঘাটে নামিল। অর্জুন দেখিল নিকট ঘাটের এক কোণে শীর্ণকায় লোকটি বসিয়া আছে। মাথায় পাগড়ি থাকা সত্ত্বেও রৌদ্রতাপে তাহার অবস্থা করুণ। অর্জুন ও বলরাম পথ চলতে আরম্ভ করিলে সেও পিছে চলিল। অর্জুন চলিতে চলিতে বলরামকে নিম্নস্বরে শীর্ণ লোকটির কথা বলিল। বলরাম এবার ঘাড় ফিরাইয়া 50 হস্ত দূরস্থ লোকটাকে দেখিল। তারপর কিছুক্ষণ চিন্তা করিয়া বলিল, রাজার গুপ্তচর হতে পারে। অর্জুন আশ্চর্য হইয়া বলিল, রাজার গুপ্তচর? বলরাম বলিল, রাজারা কাউকে বিশ্বাস করে না, বিশ্বাস করলে তাদের চলে না। তুমি নতুন লোক, গুলবর্গা থেকে এসেছ, তাই তোমার পিছনে গুপ্তচর লেগেছে। ভালো রাজা, বিচক্ষণ রাজা, কিন্তু তোমার মনে পাপ নেই, তোমার কিসের ভয়? অর্জুন অনেকক্ষণ হতবাক হইয়া রহিল। রাজনীতির সহিত তাহার পরিচয় নাই। সে মানুষ প্রসন্ন মুখে তাহার সহিত বাক্যালাপ করিয়া প্রীতির নিদর্শন স্বরূপ স্বর্ণমুদ্রা দান করে, সেই আবার তাহার পিছনে গুপ্তচর লাগাইতে পারে, ইহা যেন বিশ্বাস হয় না। কিন্তু বলরামের কথাই সত্য, রাজাদের সর্বদা সতর্ক থাকিতে হয়। পানসুপারি রাস্তা দেখিয়া বলরামের চক্ষু গোল হইল। দীর্ঘ পথ হাঁটিয়া তাহারা পিপাসার্ত হইয়াছিল। চক্রবর্তীর দোকানে গিয়া আকণ্ঠ শীতল তক্র পান করিল। আজ আর চক্রবর্তী যুবতী মূল্য লহিতে অস্বীকার করিল না। সন্ধ্যার প্রাক্কালে দুজনে অতিথি ভবনে উপনীত হইল। বলরামের পরিচয় শুনিয়া পরিচারকেরা তাহাকে অর্জুনের পাশের একটি প্রকোষ্ঠে থাকিতে দিল। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী পর্বে চোখ রাখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও প্রতিটি পর্ব মিস না করার জন্য বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।